স্যার কোর্স বানাইনি। তুমি দেখি অনেক কিছু পারো হ্যাঁ। আনিকা দেখো এই স্যার আমাদেরকে তো ক্লাস নিতে হয়, আমাদেরকেও, আমি তো টিচার আছি একটা ইউনিভার্সিটির, এই জন্য এগুলা ধর প্রায় ইয়া। ঠিক আছে। আমরা আসলে এই যুগের না, আমরা আমরা আগের যুগের মানুষ। ম্যানুয়ালটাই পছন্দ করি বেশি আমি। স্যার 4-5 জন আসছে, স্টার্ট করে দেন স্যার। শুরু করা যায় না? অনেক একজন আমরা তো তার আছি নাকি মনে হয় কারেন্ট 7-8 জন। বিদ্যুৎ নাই, একজন বললো তার নাকি বিদ্যুৎ নাই, তাহলে সে তো পারবে না। তাহলে আমরা শুরু করি নাকি, তানভীর কি বলো? জি স্যার। আমাদের ইউজুয়ালি আমাদের শুরু করার কথা 5:30 শুরু করার কথা নাকি? স্যার এরকমই 5:15টার দিকে তো ছিল সম্ভবত। ধরো আর 3 মিনিট বা 5:30 বাজে, 3 মিনিট পরেই শুরু করি। অনেকে মনে করতে পারে 5:30 শুরু করতেছে। ডিএফটি, যে ডিএফটি ভিতরে আমরা পড়াইতেছি কত ক্লাস, অ্যাডহক পড়াইছিলাম আর স্ক্যান চেইন পড়াইছিলাম স্টেবিলিটি বাড়ানোর জন্য। তো গত ক্লাসে কারো কোনো কনফিউশন থাকলে সেটাও করা যায়। গত ক্লাসের নোটটা যদি আমরা বের করি, ডিএফটি টেস্ট গত ক্লাসে এই স্ক্যান ডিজাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা মানে রিয়েল লাইফে যারা ভিএলএসআই কোম্পানিতে চাকরি করবে বা টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে যারা চাকরি করবে তাদের সবারই লাগবে জিনিসটা, স্ক্যান ডিজাইন। শুরুতে যে কোনো আইসির আমরা শুরুতে যে কোনো একটা প্রজেক্ট করা হয়, প্রজেক্ট মানে আইসি ডিজাইন প্রজেক্ট করা হয়। আইসি ডিজাইন প্রজেক্ট করার পরে তার ফল্ট কভারেজ মাপা হয়, দেখা যায় অনেক কম, 70%, 75%। তারপরে যে ডিএফটি করা হয়, তাহলে ডিএফটির ভিতরে প্রথমে আমরা করি স্ক্যান ডিজাইনটাই করি আর কি। স্ক্যান ডিজাইন করলেই সিকুয়েন্সিয়াল, রিয়েল লাইফ প্রজেক্ট কিন্তু সব সিকুয়েন্সিয়াল সার্কিট, কোনোটাই কম্বাইনেশনাল না। আর সিকুয়েন্সিয়াল সার্কিট মানেই কিছু কম্বাইনেশনাল লজিক থাকে আর কিছু ফ্লিপ ফ্লপ ল্যাচ এগুলো থাকে। স্ক্যান ডিজাইন করলেই এটা সিকুয়েন্সিয়াল সার্কিট, বা স্ক্যান ডিজাইন করার পর মানে সিউডো কম্বাইনেশনাল সার্কিটের মতো হয়ে যায়, অলমোস্ট কম্বাইনেশনাল সার্কিট। প্রত্যেকটা নোডকে আমি প্রাইমারি ইনপুট থেকে আমি আই ক্যান কন্ট্রোল, আই ক্যান অবজার্ভ প্রাইমারি আউটপুট। তাহলে ফল্ট কভারেজ দেখবো সাই করে বেড়ে যাবে, একদম 75 থেকে 90 মতো হয়ে যায়। যদি এগুলো অটোমেশন মানে অটোমেশনে হয়, মানে টুলই এগুলো সব করে, কিন্তু আমাকে কিন্তু জানতে হবে ভিতরে কিভাবে করছে। অনেক সময় দেখা যাবে মানে রিয়েল লাইফে টুল নাই, টুলের অনেক দাম তো, হ্যাঁ, তো হাতে করা লাগতে পারে। আমার একদিন এখন একটা ছাত্র, এই যে সামনে রবিবারে ভাইবা মাস্টার্সের ভাইবা, টুল যেহেতু নাই, ওরা নিজে হাতে করছে স্ক্যান, স্ক্যান বিস সব ওরা হাতে করছে আর কি। এই সাবজেক্ট ভালো করে পড়ো আর কি। হ্যাঁ, এই যে কম্বিনেশনাল লজিক, কম্বিনেশনাল সার্কিট। এখন কিন্তু আমার এই প্রাইমারি ইনপুট প্রাইমারি আউটপুট অ্যাক্সেস নাই। হ্যাঁ, কিন্তু যখনই আমি এই স্ক্যান ফ্লিপ ফ্লপ যোগ করলাম, তখনই কিন্তু আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আই ক্যান অ্যাক্সেস। আবার আমার আগের নর্মাল অপারেশনে কোনো হ্যাম্পার হচ্ছে না, নর্মাল অপারেশনে কোনো হ্যাম্পার হচ্ছে না, আগের মতোই। এটা কিভাবে টেস্ট করা হয় এগুলো একটু দেখো, কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই পড়বে এগুলো। আমরা এসে যাই আজকের টপিকসে যাই, আমরা বিস্ট। বিস্টে জাতি আছে, তার আগে আমরা বলতে তোমাদের জানার জন্য জিজ্ঞেস করছি যে হোয়াই টেস্টিং অফ সিকুয়েন্সিয়াল সার্কিট ইজ রিয়েলি ম্যাটার।
সত্যি কঠিন, জিনিসটা কিন্তু কঠিন। একটা ইসে আমি পাইলাম যে এটা আমরা যে এটিপিজি করি, এটিপিজি মানে তো টেস্ট প্যাটার্নটা বের করা হয়, সার্কিটে অ্যানালাইসিস করে সমস্ত নেট লিস্ট অ্যানালাইসিস করে বের করা হয় যে অটোমেটিক টেস্ট প্যাটার্ন গুলো কি কি প্যাটার্ন অ্যাপ্লাই করলে আমি ফল্ট কভারেজ পাবো, ভালো ফল্ট কভারেজ পাবো। ইন টার্মস অফ কমপ্লেক্সিটি, এটা কম্পিউটার সায়েন্সের টার্ম। ও 2 টু দি পাওয়ার নাম্বার অফ কমপ্লেক্সিটি বুঝাইতে আমরা যে ও দিয়ে শুরু করি, এগুলো আমি নিজেও জানি, কম্পিউটার সায়েন্স এইভাবে বোঝায়। 2 টু দি পাওয়ার নাম্বার অফ প্রাইমারি ইনপুট যদি কম্বিনেশন সার্কিট হয়, প্রাইমারি ইনপুট যত বেশি হবে কমপ্লেক্সিটি 2 টু দি পাওয়ার পিআই অনুসারে বাড়তে থাকবে। কিন্তু সার্কিটটা যদি সিকোয়েন্সিয়াল হয়, হ্যাঁ, 2 to the power primary into 9 to the power number of flip flops, কত গুণ, মানে কমপ্লিট ইন টার্মস অফ। আসলে তো আমাকে সার্কিট অ্যানালাইসিস করে মানে আমাকে তো এটিপিজি কোড টেস্ট টেস্ট প্যাটার্ন তো বের করতে হবে টেস্ট করার জন্য। হ্যাঁ, 2 to the power pi into 9 to the power number of flip flop, মানে ফ্লিপ ফ্লপ যত বাড়বে তার 9 to the power। হ্যাঁ, দেখুন কমপ্লেক্সিটিটা কি হারে বাড়তেছে, 9 টু দি পাওয়ার হারে বাড়তেছে, এক্সপোনেনশিয়ালি। এটা একটু মানে এই জন্য সিকোয়েন্সিয়াল সার্কিট টেস্ট করা খুব কঠিন কাজ, আনলেস আমি যদি ডিএফটি না করি। আর ডিএফটির মধ্যে আমরা বুঝি 3 রকম, 3 টাইপস। একটা আসলে অ্যাডহক, আরেকটা আসলে কোনো স্ট্রাকচারড স্ক্যান টেকনিক, আর একটা আসলে বিস্ট। Why we need to learn BEAST? BEAST-এর নাম তো আমরা শুনছি সবাই, না? বিল্ট ইন সেলফ টেস্ট। জি স্যার। সার্কিটের ভিতরেই মানে টেস্ট সার্কিটরি থাকবে। আমরা এর আগে প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা এটি দিয়ে টেস্ট করি, এটি অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট দিয়ে আমরা টেস্ট করি, এবং এটির দাম অনেক বেশি, কয়েক মিলিয়ন মনে করি ইউএস ডলার। আমি কয়েক মিলিয়ন ইউএস ডলার দিয়ে কোনো একটা কোম্পানি যারা টেস্টিং এর কাজ করে মনে করো কিনলো, তো 5 বছর পর দেখা যাচ্ছে যে আইসি, যে আইসিকে আমি টেস্ট করবো, সার্কিট আন্ডার টেস্ট, যে আইসিকে টেস্ট করবো সে আইসির টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। ধরো এখন আগে ছিল 100 ন্যানো, এখন 100 ন্যানো থেকে কমে 50 ন্যানো হয়ে গেল, এবং তার ফ্রিকোয়েন্সি বেড়ে গেল, স্পিড বেড়ে গেল। এখন আমি 5 বছর আগে যে এটি কিনছি সে যে স্পিডে টেস্ট করতে পারে, মানে অ্যাকচুয়াল টেস্ট করতে গেলে কিন্তু সার্কিট টেস্ট যে স্পিড আর টেস্টারের স্পিড কিন্তু একই হতে হবে, তাহলে পরে এক্স্যাক্টলি মানে টেস্টিংটা হবে। সার্কিটের স্পিড আর এটির স্পিড কিন্তু একই হতে হবে, কিন্তু আমার সার্কিটের টেকনোলজি তো দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, এটি তো আমি দ্রুত চেঞ্জ করতে পারতেছি না, কারণ দামই এত টাকা। স্লো টেস্টারের দাম অনেক কম, মানে টেস্টারের যে দামটা এটা এবং কত নাম্বার অফ পিন কত, একটা কম্পারিজন দেখাবো আমি যে গিগাহার্জ স্পিডের এটির দাম কত আর মেগাহার্জ স্পিডের এটির দাম কত। আমি যদি এই যে কনভেনশনাল টেকনিক ছিল কি, সার্কিটটা তৈরি হয়ে গেছে, এখন এটি টেস্ট বেডে সার্কিটটা বসায়ে আমি তখন টেস্ট করতাম, টেস্টারটা কানেকশন দিয়ে টেস্ট প্রোগ্রাম লিখতাম, কয়েকটা সার্কিটে যে সার্কিটটা টেস্ট করবো, টেস্ট বোর্ডে অনেকগুলো মানে আইসি বসানো হয়, বসায় একটা টেস্ট প্রোগ্রাম থাকে, টেস্ট ইঞ্জিনিয়ার টেস্ট প্রোগ্রাম লাগে বেসড অন দা ইনপুট আউটপুট, লজিক, টেস্ট প্রোগ্রাম লিখে আমরা টেস্ট করি। আর তো এটির অনেক ড্রব্যাক আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে সার্কিট যেহেতু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাহলে এটা টেস্ট করার জন্য যে টেস্ট প্যাটার্ন লাগে সে
যে পরিমাণ মেমোরি এটিতে থাকা দরকার, দেখা যাচ্ছে যে মেমোরি শর্ট করে যায়, এবং যে স্পিডে টেস্ট হওয়া থাকে সেই স্পিডে হচ্ছে না। কারণ আমি তো অনেক সার্কিট টেস্ট করতে চাই। হ্যাঁ, টেস্টের এবার টেস্টিং এর খরচ কিন্তু পার ঘন্টা ওয়াইজ ডলারে আমরা টেস্টারের খরচটা নেওয়া হয়, সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্যই এখন মানে রিসার্চের ট্রেন বা বর্তমান ট্রেন কিন্তু এই সার্কিটের ভিতরেই টেস্ট সার্কিট থাকা। হ্যাঁ, থাকলে দুটো লাভ, একটা আছে যে আমি যদি সার্কিটের ভিতরে টেস্ট সার্কিট ইনবিল্ট রাখতে পারি, তাহলে সার্কিটের যে স্পিড আমার টেস্ট সার্কিট একই, তো আমি একসাথেই তো তৈরি করছি, কাজে একই স্পিডে টেস্ট হবে। হ্যাঁ, একই স্পিডে টেস্ট হবে। আর আমাদের কিছু মানে সব কিন্তু করা যাবে না, বুঝছো, সব পুরো সার্কিটে সবকিছু টেস্ট বীজ দিয়ে করা নাও যাইতে পারে, করা যাইতেও পারে নাও যাইতে পারে। যেগুলো করা যাবে না সেই ক্ষেত্রে আমার চিপার টেস্টার আমি হোকিং করে দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে চিপার টেস্টার হলেই হয়। জিনিসটাকে বোঝা গেল। বিস্টের মানে অ্যাডভান্টেজ আমরা যদি ছোট আকারে যদি দেখতেছে বর্ডার, ইট রিমুভ দ্য লার্জ এক্সপেন্সিভ টেস্টার। টেস্ট বিসটা কি টেস্ট সিপস এট হাই স্পিড, আবার টেস্ট সিপ অনলাইনে টেস্ট হচ্ছে, তারা সার্কিট বোর্ডে আছে, আমি কিন্তু বিসটা চালু করে দিয়ে হয়ে গেল। প্রথমে টেস্ট মোডে গেল, টেস্ট মোডে যে সার্কিটটাকে টেস্ট করে তারপর আবার নর্মাল মোডে চলে আসলো। কিন্তু যদি আমি এটি দিয়ে করতাম তাহলে কিন্তু মানে অফলাইন ছাড়া আমি করতে পারতাম না। হ্যাঁ, আরো আরো অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা আলাপ করি আসলে। স্যার অফলাইন বলতে আসলে কি বোঝাচ্ছে? অফলাইন আর অনলাইন মানে একদম সার্কিট অপারেশনে আছে। হ্যাঁ, অফলাইন মানে কেবল ম্যানুফ্যাকচার হলো, ম্যানুফ্যাকচার হওয়ার পর আমি টেস্ট করলাম, করে তারপর বাজারে ছাড়লাম। এখন সার্কিট আইসি যখন প্রোডাক্টে যখন বসে গেল, হ্যাঁ, একটা সার্কিট পিসিবিতে যখন বসে গেল বা প্রোডাক্ট বাজারে চলে গেছে, তখনও কিন্তু আমার যেহেতু মোড আলাদা, সার্কিট মনে করে একটা অপারেশন আছে, রানিং এ আছে, তখনও কিন্তু আমি টেস্ট মোডে যাই। আমি যদি বীজ যদি থাকে, আমি টেস্ট মোডে সুইচ করে আমি সার্কিটটাকে টেস্ট করতে পারি। বীজ যদি না থাকতো তখন তো করতে পারতাম না, অনলাইন টেস্ট করতে পারতাম। কিন্তু আমাদের ফোকাস কিন্তু অফলাইন, আসলে আমরা এখন ডিসকাস করব অফলাইন। বিস্ট কি জিনিস? বিস্ট has the capability of hardware or software to carry out explicit test, মানে অফলাইন টেস্ট আর কি, অফ ইটসেলফ। আমাদের বিল্ট ইন সেলফ করে যে আমার যে আইসি, আমাদের ক্ষেত্রে আইসি, কিন্তু বীজ বলতে কিন্তু মানে পুরো প্রোডাক্টের হইতে পারে। ধরো বিরাট একটা সিস্টেম, অনেকগুলো বোর্ড নিয়ে, হ্যাঁ, অনেকগুলো বোর্ড নিয়ে আমার একটা মেইন ফ্রেম কম্পিউটার মনে করো, তো সেখানেও তো আমার টেস্ট দরকার। দেখো তোমার যদি বড় প্রিন্টার কেন, প্রথমে পাওয়ার অন করলে প্রথমে সে একটা টেস্ট মোডে যায়, একটা স্ক্যান করে, হ্যাঁ, সব ফাংশনালিটি অন, বেসিক মানে মেন ফাংশনালিটি গুলো চেক করে আর কি। হ্যাঁ, সিস্টেম লেভেলে হতে পারে, বোর্ড লেভেলে হতে পারে, একটা বোর্ডে অনেক 20টা আইসি লাগানো আছে। হ্যাঁ, তো মেন ওই সমস্ত আইসির মেন ফাংশনালিটি গুলো আমরা চেক করি, একটা প্রোগ্রাম লেখা থাকে আর কি। হ্যাঁ, পাওয়ার অন করলে পরে সে টেস্ট মোডে যায়। আবার প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আইসি কে টেস্ট করার জন্য সেটা আমরা বলি, সেটাও করতে বিস্ট সব লেভেলে হতে পারে। আমাদের ফোকাস কিন্তু এই ইন্ডিভিজুয়াল একটা আইসির ভিতরে, কারণ এই সার্কিট যদি আইসি যদি ঠিক থাকে, প্রত্যেকটা আইসি যদি ঠিক থাকে, বোর্ড ঠিক থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসছো না? তাহলে আমরা এই মুহূর্তে জি স্যার, একটু অফিসে ছিলাম তো, একটু লেট হয়ে গেছে স্যার, একটু অফিস থেকে ফিরতে লেট হয়ে গেছে। আসার আগে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখন কিন্তু দিন মানে ছোট হয়ে আসতেছে। জি জি জি, দিন ছোট হয়ে আসতেছে, তো আমার ওদিকে আমি একটু পরে আবার আজান দিয়ে দেবো, কোনো একটা ফরম্যাটে ফেলতে হবে, তাহলে মেশিন তোমাকে সব আইসির ক্ষেত্রে করে দেবে, জেনারেলাইজড একটা রুলে ফেলতে হবে। তারপরে একটা ছিল স্ক্যানটা খুব ব্যবহার হয়, স্ক্যান ডিজাইন টেকনিকে। স্ক্যান করলে পরে সার্কিটে ফল্ট খরচ বেড়ে যাবে।
সার্কিটটা অলমোস্ট লাইক কম্বিনেশন সার্কিট। আরেকটা হচ্ছে ধ্যান ধারণা হচ্ছে যে এখন না মানে সিলিকনের দাম অনেক কম হয়ে গেছে, মানে দাম বলতে কি আমাদের এত সুন্দর সুন্দর মেশিন মানে বাজারে আসছে যে যারা আইসি ডিজাইন করে আর কি, ফ্যাব্রিকেশন যারা করে। হ্যাঁ, আগে একটা আইসির ভিতরে থাউজেন্ডস অফ লজিক দে ক্যান অ্যাকোমোডেট, আগে কিন্তু পারতো না। হ্যাঁ, কাজে 20টা মতো বিল্ট ইন সেলফ সার্কিটরি আইসির ভিতরে ঢুকাই দেবে, ইট ডাজন্ট ম্যাটার ফর দেম। হ্যাঁ, সিলিকনের দামও কম হয়ে গেছে। তারপরেও কিন্তু মানে বিস্ট করব কি করব না, ইট ডিপেন্ডস অন ভলিউম, আমি কত প্রোডাকশন ভলিউম কত আমার ডিপেন্ডস। তারপরে আইসির ক্যাটাগরি, ধরো মিলিটারি আইসি যেটা, সেখানে ক্যাটাগরি মানে প্রোডাকশন অনেক কম, কিন্তু তারা সর্বপ্রকার রিলায়েবিলিটি এন্ড টেস্টেবিলিটি এনশিওর করতে চায়, সেখানে আমরা বিস্ট করব। বর্তমানে একটা নর্মস আছে বিস্ট, এবং রিসার্চের ট্রেন্ডও কিন্তু বিস্ট একটা। বিস্টকে কিভাবে এফিশিয়েন্ট করা যায়, বিস্টকে কিভাবে, এক সময় আমরা বিস্ট করতাম ভিতরে শুধু র্যান্ডম টেস্ট করতাম, র্যান্ডম প্যাটার্ন দিয়ে টেস্ট করতাম, কিন্তু ফল কভারেজ ভালো আসতো না। এখন মিক্স মোডে করা হয়, র্যান্ডম করার পরে বাকিটা তোমার ডিটারমিনিস্টিক মডেল। ডিটারমিনিস্টিক আমি এখন আলাপ করি নাই, পরে আমরা আসলে ডিটারমিনিস্টিক আগে আলাপ করে নিয়ে ভালো হতো, ডিটারমিনিস্টিক আলাপ করবো শিগগিরই আর কি। আমরা এতক্ষণ বিশ নিয়ে আলাপ করছিলাম, আমরা কতজন আসছি, গোলাম রব্বানি আছে, রেজাউর রহমান, তানভীর আহমদ, অমিত, আমরা আবার ফিরে যাই। আমি বলছিলাম যে বেসটা আসলে সব লেভেলে হইতে পারে। আর তোমার কথা শোনা যাচ্ছে না, সাউন্ডে কিছু বলবা? এটা বেস সব লেভেলে হইতে পারে। বড় একটা সিস্টেম করছি, সেখানে মেন ধরো পাওয়ার অন করলেই যেন এটা টেস্ট মোডে যায়, মেন ফাংশনালিটি গুলো আমরা চেক করি। হ্যাঁ, তোমরা খেয়াল করছো কেন? আমি এই যে গত বছর একটা প্রিন্টার কিনছিলাম, গত মানে বড় একটা প্রিন্টার, অনেক বড় প্রিন্টার। অন করলেই দেখবা সেই স্ক্যান মোডে স্ক্যান করতে হবে, তার বিভিন্ন কম্পোনেন্ট গুলো সে চেক করতে পারে, তারপরে নরমাল ফাংশনালিটিতে যায়। এটা প্রোডাক্ট লেভেলে হতে পারে, একটা তোমার বোর্ড লেভেলে হতে পারে, আইসি লেভেলে হতে পারে। আমার কথা হচ্ছে আইসি যদি ঠিক থাকে, বোর্ড ঠিক থাকবে, বোর্ড ঠিক থাকলে প্রোডাক্ট ঠিক থাকবে। আমাদের ফোকাস আছে বোর্ড, বোর্ড বলছে আইসি আর কি। অনলাইন অফলাইনের কথা হচ্ছিল, যে অনলাইন টেস্টিং মানে হোয়াইল চিপ ইজ এট নর্মাল অপারেশন, নর্মাল অপারেশন আছে, কিন্তু আমার র্যামের কিছু বিট নষ্ট হয়ে যেতে পারে, সেটা আবার কিন্তু কারেকশনও করা যায়। বিল্ট ইন সেক্ষেত্রে আমাদের বিল্ট ইন সেলফ টেস্ট অ্যান্ড রিপেয়ার। কিছু কিছু প্রোডাক্ট তোমার ওই বেশি নষ্ট হয়, যে র্যামের ওই বিট গুলো ডাটার বিভিন্ন পয়েন্টে নষ্ট হতে পারে। পাওয়ার অন করলে পরে ওই র্যাম বিভিন্ন অ্যাড্রেস গুলো চেক করে, বিভিন্ন অ্যাড্রেসের যে বিট গুলো আছে চেক করে, যদি কোনো সমস্যা থাকে ওর ভিতরেই মেকানিজম আছে, বিল্ট ইন সেলফ টেস্ট অ্যান্ড রিপেয়ার। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তুমি একটা র্যাম আছে, মেমোরি আছে, মেমোরির সব লোকেশন কিন্তু তুমি তোমার কাজে নাও লাগতে পারে, মানে তুমি তোমার কিছু এক্সট্রা রিজার্ভ লোকেশন রেখে দেওয়া হয়, তখন সেখানে সে সুইচ করায় দেয়। এটা একটা রিসার্চের বিল্ট ইন সেলফ টেস্ট অ্যান্ড রিপেয়ার, এটা একটা রিসার্চের একটা টপিকস। জাপানে আমাদের ছাত্ররা যে ল্যাবে যায়, সেই ল্যাবে আমি যখন ভিজিটে যাই, তখন একটা ছাত্র ওই র্যাম মানে মেমোরির বিল্ট ইন সেলফ বিআইএসআর, হ্যাঁ, বিল্ট ইন সেলফ টেস্ট অ্যান্ড রিপেয়ার নিয়ে কাজ করতেছে। So BIST has many unique advantages.
50 50 তো বাজে। স্যার স্টার্ট করে দেন, রেকর্ড তো করা হচ্ছে, পরে দেখে নিন তারা। ল্যাপটপে আমরা বলছিলাম যে সেভ এটি কস্ট, এখানে একটা হিসাব আছে দেখো, যে কনসিডার এ 1 GHz মাইক্রোপ্রসেসর উইথ মাইক্রোপ্রসেসর মানে এটি আর কি 1000 পিনস 1 GHz যেহেতু হাই স্পিড এটি $3000 পার পিন, 3000 পার পিন, 1000 পিন যদি থাকে দাম হচ্ছে কত দেখো 3000 3 মিলিয়ন, তাই না? জি স্যার। 3 মিলিয়ন হিউজ ইনিশিয়াল কস্ট। কিন্তু আমি যদি ভিতরে বিস্ট করি তাহলে আমার চিপা মানে স্লো টেস্টার দিয়ে কাজ হয়ে যাবে, বাকি টেস্ট করা 20 মেগাহার্জের এটির দাম 400 পার পিন, মাত্র 400,000 US ডলার। কোথায় মিলিয়ন আর কোথায় 100,000। আর ডিসঅ্যাডভান্টেজ তো আমরা বুঝতেই পারছি যে এটা এক্সট্রা সিলিকন এরিয়া কনজিউম করবে, এরিয়া ওভারহেড আছে। আর এরিয়া বাড়লেই ই টু দি পাওয়ার মাইনাস এডি, এরিয়া বাড়লেই ইল্ড মানে ই টু দি পাওয়ার মাইনাস এডি, এ বাড়লেই ইল্ড কমবে। ইল্ড কমা মানে ইল্ডই তো আসলে কোম্পানির প্রফিট আর কি। মানে ইল্ড মানে ভালো আইসি যে যা বেশি আমরা কোম্পানি গেট দ্য মানি। আর বিচ যেহেতু এক্সট্রা সার্কিটরি, সে তোমার পারফরমেন্স ডিগ্রেডেশন হবে, ডিলে ক্রিয়েট করবে, আরো অন্যান্য পাওয়ার কনজাম্পশন বেশি হবে, প্রপাগেশন ডিলে হবে বেশি, কাজেই পারফরমেন্স ডিগ্রেডেশন হবে। আবার বিস্ট করা কিন্তু মানে এটা হাইটেক, যে এক্সট্রা ডিজাইন এফোর্ট করা লাগে। হ্যাঁ, নলেজ না থাকলে তো হি ক্যান ডু দ্যাট। এক্সট্রা পিন বের করা লাগে টেস্ট পয়েন্ট ইনসারশন। সব থেকে বড় অসুবিধা হচ্ছে যে ল্যাক অফ ইনফরমেশন ফর ডিবাগ অ্যান্ড ডায়াগনোসিস। এখানে আমি বলতেছি যদি আমাদের যে ফল্টটা, হ্যাঁ, ফল্ট যদি 20 সার্কিটে যদি ফল্ট হয়ে যায়, যে আমার ফল্ট ডিটেক্ট করবে, হ্যাঁ, সেখানে যদি ফল্ট হয়, সে যদি ফল্ট ক্রিয়েট করে, কারণ সেটা তো একটা এরিয়া মানেই ভিতরে এরিয়া মানে ফল্ট হতে পারে সেখানে। এই জন্য অনেক সময় আমাকে বাইপাস করা লাগতে পারে আর কি। হ্যাঁ, টু ডায়াগনোসিস পারপাস নিড টু বাইপাস দ্য বিস্ট। এটার জন্য মানে এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট লাগবে আর কি তোমার এটার জন্য। আর বিস্টে ফল্ট হলে সেটা কিভাবে ধরবো আমি? ফল্ট হতে পারে কিন্তু। লং টেস্ট লেন্থ বাট ফল্ট কভারেজ মে নট বি গুড এনাফ। এখানে বিস্টে আমরা যেটা করি মানে টেস্ট প্যাটার্নটা র্যান্ডম টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করি আর কি। আর র্যান্ডম টেস্ট প্যাটার্নে কখনোই 100% ফল্ট কভারেজ পাওয়া যাবে না, 80% হওয়ার পর সে স্লো হয়ে যাবে। প্যাটার্ন অ্যাপ্লাই করা হইতেছে থাউজেন্ডস অফ প্যাটার্ন অ্যাপ্লাই করতেছে, কিন্তু ফল্ট কভারেজ বাড়তেছে না। এই যে বর্তমান তারা মিক্স মোডে যায় আর কি। বিস্ট র্যান্ডম মোডে বিস্ট টেস্ট করলো, আর বাকি যে ডিটারমিনিস্টিক প্যাটার্নটা আমরা এটির মাধ্যমে অ্যাপ্লাই করি। অথবা বিস্টের ভিতর যদি মানে বিস্টের যদি এক্সট্রা মেমোরি যদি আমি রাখতে পারি, সেই মেমোরিতে আমি স্টোর করতে পারি। মিক্স মোড মানে কি র্যান্ডম অ্যান্ড ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে কিছু ফিক্স টেস্ট প্যাটার্ন আমার লাগবে আর কি। কিন্তু বর্তমানে কিন্তু আইসির ভিতরেই মিক্স করাটা, মিক্স মোডে রিসার্চের একটা টপিকস আর কি। এটির মাধ্যমে হতে পারে, বাইরে থেকে এটির মাধ্যমে করলাম। স্যার এই টেস্ট প্যাটার্নটা কি মেমোরিতে রাখতে হবে বিস্টের এরকম?
বিস্ট বিস্ট মানে আমরা তো এখানে দেখলাম বিস্ট মানে হচ্ছে একটা প্যাটার্ন জেনারেটর লাগবে আর রেসপন্স অ্যানালাইজার। এই প্যাটার্ন জেনারেটর র্যান্ডম টেস্ট প্যাটার্ন। হ্যাঁ, র্যান্ডম প্যাটার্নে অ্যাপ্লাই করতে তো কিছু লাগে না, সিড লাগে, শুধু একটা সিড লাগে। জি। সিড থেকে থাউজেন্ডস অফ প্যাটার্ন ইউ ক্যান জেনারেট। হ্যাঁ। তো কিন্তু ফল্ট কভারেজ কিন্তু 80% কোষে স্লো হয়ে যাবে, 80% 85% স্লো হয়ে যাবে। বাকি যে হার্ড টু ডিটেক্ট ফল্ট, এটা ইটিডি ফল্ট, ইজি টু ডিটেক্ট আর হার্ড টু ডিটেক্ট। হার্ড টু ডিটেক্টের জন্য আমরা ওই ডিটারমিনিস্টিক, প্রত্যেকটা ফল্টের জন্য আলাদা আলাদা প্যাটার্ন। হ্যাঁ, তো সেই প্যাটার্নগুলো আমি ইচ্ছা করলে এই সার্কিটের ভিতরে একটা মেমোরিও রাখতে পারি যদি অল্প প্যাটার্ন হয়। কারণ মেমোরি ভিতরে, মেমোরি মানে কি, মানে একটা কম্প্যাক্ট, মানে এক একটা সেলের জন্য 6টা করে ট্রানজিস্টর লাগে, 60। হ্যাঁ, প্রত্যেকটা সেলে 6টা ট্রানজিস্টর কনজিউম করে। কাজে ভিতরে মেমোরি রাখাটা বেশি ভালো জিনিস না। হ্যাঁ, এই জন্য আমরা বাইরে বাইরে থেকে বাকিগুলো অ্যাপ্লাই করতে পারি, কিন্তু বর্তমানে কিন্তু এই মানে ভিতরেই রাখার, মানে বর্তমানে যে রিসার্চ, মানে দুটো ভিতরে রাখার রিসার্চ চলতেছে আর কি। সবকিছু ভিতরে সিস্টেম অনেক চিপ, আর বাইরে এটির কোনো ফাংশনই নাই। সেই ক্ষেত্রে আমরা যেটা করি আর কি, বলে নিই, এই যে তোমার এলএফএসআর আমি করলাম 85% র্যান্ডম প্যাটার্ন অ্যাপ্লাই করলাম। ধরো মনে করো আরো 100টা ফল্ট আছে। হ্যাঁ, সেই 100টা ফল্ট মানে আমি 100টা ফল্টের জন্য 100টা প্যাটার্ন রাখা লাগবে। এই টেস্ট প্যাটার্ন জেনারেটর মনে করো তোমার 20 বিট বা 32 বিট। হ্যাঁ, আর সার্কিট আন্ডার টেস্টে মনে করো অনেক পিন আছে, মনে করো 50টা পিন আছে। আমি এই 20 বিট থেকেই 20 বিট প্যাটার্ন জেনারেটর যদি হয়, আমি এমন এমন সিট, মানে ওই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, আমি সেই সিট বের করতে পারি যে সিট অ্যাপ্লাই করলে আই ক্যান জেনারেট দ্য প্যাটার্ন। হ্যাঁ, সলভ করি, ম্যাথমেটিক্যাল সলভ করি, আমি বের করতে পারি। হ্যাঁ, আমার ওই 50 ইনপুটের একটা সার্কিট, আমার 50 বিটের টেস্ট প্যাটার্ন মেমোরিতে রাখার দরকার নেই, তাহলে মেমোরির সাইজ অনেক অনেক বড় হয়ে যাবে। মেমোরি আমি হয়তো 8 বিটই রাখলাম। মেমোরি তো সাধারণত মেমোরির প্রত্যেকটা লোকেশনে 8 বিটের যদি হয়, 8 বিট সিট, 8 বিট দিয়ে মানে রিসিডিং করেই, হ্যাঁ, আমরা বলি পার্শিয়াল রিসিডিং করেই ওই পার্টিকুলার ওই প্যাটার্নটা জেনারেট করতে পারি। সেইটা যদি কি সিট রাখা লাগবে আই ক্যান ক্যালকুলেট করা সম্ভব হয়। এটা তো আমরা এখানে এটা মানে এটা আমার নিজের না, আরেকজন আর কি। which of the following is not true for beast? তোমাদের কোনটা মনে হবে? The beast reduces test cost because of good fault coverage. Beast reduces DFT pins required. Beast improve test quality because of test speed is higher. এর মধ্যে কোনটা ট্রু মনে হয় না, মানে which is not true? কি মনে হয় তোমাদের? এ বি সি কোনটা ট্রু মনে হয়, কোনটা ট্রু আর কোনটা ট্রু মনে হয়? কে বলতে পারবা? স্যার শিওর না, সি কি না। ধরো এখানে এই বিস্ট ইমপ্রুভ, ফল্ট কভারেজ ইমপ্রুভ, টেস্ট কোয়ালিটি ইমপ্রুভ করে আমরা বলছি যে এতে এট স্পিডে টেস্ট হয়, আইসিডি যে স্পিড, বিস্টের সেই স্পিড। সি তো ট্রু। বি ফলস, বি হবে। বি দেখো, বিস্ট রিডিউস
টেস্ট পিন কিন্তু রিডিউস করে সে, কারণ পিন তো সব ভিতরে, বাইরে কোনো পিন নাই তো। এই বিটাও কিন্তু ট্রু আর কি। আর সিটা 20 থেকে কারণে ফল্ট কভারেজ কিন্তু আর কমতে পারে না, বাড়তে পারে না। হ্যাঁ, 20 সার্কিট নিজেরই ফল্ট হয়ে যাচ্ছে, ফল্ট কভারেজ কম। ফল্ট কভারেজ 20 থেকে কারণে কমেও যেতে পারে। বাড়ানোর জন্য আবার বাইরে থেকে এটি দিয়ে তোমার, না মানে বাইরে থেকে না, ওই 20 থেকে কারণে তোমার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, ফল্ট কভারেজ কমতে পারে আর কি। আচ্ছা, এখন আমরা ওই টেস্ট প্যাটার্ন জেনারেটর আমরা আসলে আগেই পড়াই ফেলছি। এলএফএসআর আমরা কিন্তু এলএফএসআরই, হ্যাঁ, কিন্তু এলএফএসআর ছাড়াও যে হইতে পারে না তা না। এখানে একটা কি, এটা তো একটা কাউন্টার হয় না, আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। মনে করো সার্কিটটা যদি সিম্পল হয়, টেস্ট প্যাটার্নটা কিন্তু আমি মানে আগে আসলে স্টোর টেস্ট প্যাটার্ন বলতাম, আমরা বলতাম আগে স্টোর প্যাটার্ন টেস্টিং, মানে যে কয়টা প্যাটার্ন লাগতো সেই কয়টা আমরা মেমোরিতে স্টোর করে রাখতাম, ওখান থেকে অ্যাপ্লাই করতাম, তা আউটপুট রেসপন্সটা কম্পেয়ার করতাম, সেটাকে বলতাম স্টোর প্যাটার্ন ইন রম। মেমোরিতে আমরা স্টোর প্যাটার্ন করে রাখতাম, কিন্তু বললাম ভিতরে মেমোরি মানে এক্সপেন্সিভ জিনিস আর কি। এটা চিপ লেভেলে আমরা সাধারণত করি না, কিন্তু সিস্টেম লেভেলে মেইন ফাংশনালিটি গুলো চেক করার জন্য আমরা ইট ক্যান বি ডুয়েবল, হ্যাঁ, যেমন বায়োস, এটা মেমোরি আসলে সিস্টেম লেভেলে, আমাদের ফোকাস না বর্তমানে। আরেকটা হতে পারে এই টেস্ট প্যাটার্নটা কোনো টেস্টের ক্ষেত্রে, হ্যাঁ, যে উই ক্যান হ্যাভ সাম অ্যালগরিদম টেস্ট প্যাটার্ন জেনারেশন বেসড অন সার্টেন ম্যাথমেটিক্যাল রুল। সেটা আছে সাম স্ট্রাকচার্ড আইসি টেস্ট করার জন্য সুটেবল, যে মেমোরি, এফপিজিএ, যেমন মনে করো যদি এই প্রথম একটা 1 হলো, পরের সাইকেলে মানে 1 1 এরকম একটা প্যাটার্ন যদি হয় আর কি, ওয়াকিং সিকোয়েন্স আর কি, এটাকে আমরা বলি ওয়াকিং সিকোয়েন্স। এই ধরনের প্যাটার্ন আমরা সাধারণত ব্রিজিং ফল্ট, তারপরে মেমোরি টেস্ট করার জন্য আমরা এরকম সিকোয়েন্স অ্যাপ্লাই করি আর কি। প্রথমটা অ্যাপ্লাই করলাম শুধু একটা তো 1, দ্বিতীয়টা পরেরটা তো 1, তৃতীয়টা পরেরটা তো 1, প্রত্যেকটা বিট টেস্ট করার জন্য আমরা করি, আবার ব্রিজিং ফল্ট করার জন্য আমরা করি। কিন্তু এখানে ফল্ট কভারেজটা কখনো ভালো আসবে না। যদি আমার লজিক সার্কিট হয়, এরকম প্যাটার্ন অ্যাপ্লাই করি, ফল্ট কভারেজ ভালো আসবে। এগুলো স্পেশাল ফল্ট টেস্ট করার জন্য আমরা করি। শিফট কাউন্টার, বাইনারি কাউন্টারও হতে পারে, বাইনারি কাউন্টার তো প্যাটার্ন জেনারেট করতে পারে, কিন্তু এখানেও ফল্ট কভারেজটা ভালো আসবে না। একদম তোমার 0 0, ধরো তোমার আইসির এখানে একটা ফল্ট হয়ে আছে, এই লাস্ট এমএসবি তে একটা ফল্ট হয়ে আছে, তো সেখানে তো 0 থেকে শুরু করলাম, 0 1 2 3 4 5 হতে হতে 2 টু দি পাওয়ার, না 2 টু দি পাওয়ার n পর্যন্ত যাওয়া লাগবে তোমার। সিম্পল একটা কাউন্টার দিয়ে, অলসো বাইনারি কাউন্টার দিয়ে আমরা টেস্ট প্যাটার্ন জেনারেট করতে পারি, বাট দ্যাট প্যাটার্ন ইজ নট ভেরি মাচ র্যান্ডম, আর র্যান্ডম না হলে কখনো ফল্ট কভারেজ ভালো আসে না। সেক্ষেত্রে এক্সস্টিভ মোডে যাওয়া লাগবে, অনেক টেস্ট টাইম বেশি হওয়া মানেই টেস্টের খরচ বেশি হয়ে যাওয়া। দিস ইজ নট এ ভেরি গুড প্যাটার্ন জেনারেটর। বেস্ট হচ্ছে এখন ওই যে এলএফএসআর আর কি, যেটা আমরা আগেই ডিসকাস করে ফেলছি, এখানে আমরা আর বেশি ডিসকাস করব না। এলএফএসআরটা আমরা শুধু আগে এই যে এক্সঅর গেটটা বাইরে দেখাইছিলাম, এই বাইরে নট নেসেসারি বাইরে স্টাইলটা আলাদা হয়ে যাবে, আলাদা প্যাটার্ন হয়ে যাবে। একই সিট দিচ্ছ কিন্তু আলাদা ধরনের প্যাটার্ন তৈরি হয়ে যাবে, কিন্তু ভিতরে দেওয়াটা ইন টার্মস অফ ফ্যাব্রিকেশনে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এলএফএসআর ইজ এ গুড টেস্ট প্যাটার্ন, এখানে আমরা র্যান্ডম প্যাটার্ন পাইতে পারি আর কি।
এটা তো আমরা অলরেডি পড়াই ফেলছি, এই যে এই জিনিসগুলো অলরেডি পড়াই ফেলছি, হ্যাঁ। এই যে ম্যাট্রিক্স আমরা বলতে পারি যে পরে প্যাটার্নটা কি 10 সাইকেল পরে কি প্যাটার্ন হবে, উই ক্যান ক্যালকুলেট। এখন আমরা আজকে পড়াবো ডাটা কম্প্রেশন। ডাটা কম্প্রেশনটা লাগতো যে রেসপন্স অ্যানালাইজার, যে প্যাটার্ন জেনারেটর আর নিচে আছে রেসপন্স অ্যানালাইজার। রেসপন্স অ্যানালাইজার কাইন্ড অফ ডাটা কম্প্রেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, থিওরি অফ ডাটা কম্প্রেশন ফর টেস্ট রেসপন্স। আউটপুটটাকে কম্প্রেস করার জন্য কি করি সেটা। বেসিক হচ্ছে আমরা বলছিলাম একটা সার্কিট আছে, আমরা ইনপুট প্যাটার্ন অ্যাপ্লাই করলাম, আউটপুট পাইলাম। এখন এই আউটপুটটাকে কম্পেয়ার করা, আমার সার্কিটটা ঠিক আছে কিনা, এটা আমার কাট। ডিজিটাল সার্কিট আমার সার্কিট আন্ডার টেস্ট। এক সময় কি করা হয়তো প্রত্যেকটা আউটপুট রেসপন্সকে তার এগেইনস্টে আমার গুড গোল্ডেন প্যাটার্ন গুলো আমরা স্টোর করে রাখতাম। ইনপুট দিলাম, তার এগেইনস্টে গোল্ডেন প্যাটার্ন কি হবে সেটা আমরা আগে স্টোর করা আছে। আউটপুটটা ক্যাপচার করার পর তার সাথে কম্পেয়ার করতাম বিট বাই বিট। হ্যাঁ, কিন্তু যখন সার্কিট ছোট হয় তখন ঠিক আছে, সার্কিট যদি কমপ্লেক্স হয়ে যায় নট পসিবল, বিট বাই বিট কম্পারিজন ইজ নট পসিবল। সেক্ষেত্রে আমাকে কম্প্রেশন মোডে যাইতে হবে, ডাটা কম্প্রেশন করতে হবে। ডাটা বলতে আমার আউটপুট রেসপন্স কম্প্রেশন হবে। With the increase of complexities in IC, bit by bit comparison is being more difficult and time consuming. Moreover, if the circuit size is large and complex, it takes mass memory to store the output response. The golden response is store kora, it is very difficult. In order to overcome the problem, data compression techniques are usually used for test response evaluation. Figure 8 shows the blood pressure. এখানে একটা ফিগার আছে দেখো, ইনপুট অ্যাপ্লাই করলাম, আউটপুট পাইলাম, তারপর কম্প্রেসরে পাঠালাম। কম্প্রেসে যে কম্প্রেস ডাটা পেলাম তার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তো সেটা কাইন্ড অফ এরকম যে ডেটা অ্যাপ্লাই করলাম, এটাকে তোমার যে আউটপুটটা পাইলাম সবগুলো কম্প্রেস করে একটা সিগনেচার তৈরি করি, কম্প্যাক্ট টু এ সিগনেচার। হ্যাঁ, ধরো 1000টা প্যাটার্ন অ্যাপ্লাই করলাম, 1000টা আউটপুট হবে, সে 1000টা আউটপুটকে কম্প্রেস করে একটা সিগনেচার বানালাম। একটা সিগনেচার হয়েছে একটা মাত্র, সে একটার সাথে একটা এখন কম্পেয়ার করতে পারে। হ্যাঁ, আমার প্রত্যেকটা আউটপুটের সাথে প্রত্যেকটা আউটপুট কম্পেয়ার করতে গেলে দিস ইজ ডিফিকাল্ট। কম্প্রেস করে একটা সিগনেচার পাইছি, তার সাথে আমি কম্পেয়ার করলে আমার সময় কম লাগতেছে, জায়গা কম লাগতেছে, সবকিছু। শুধু একটা গোল্ডেন সিগনেচারকে আমার স্টোর করা লাগতে পারে, লাগবে আর কি, লাগতে পারবে, লাগবে। সেক্ষেত্রে কত খরচ, কত কম, টেকনোলজি কত সিম্পল হয়ে আসতেছে। কম্প্রেস করার ব্যবস্থা কি? So the choice of the compression scheme is influenced by two factors: the amount of circuitry required to implement the scheme. আমি যে একটা স্কিম আছে আমাদের ইমপ্লিমেন্ট করতে কেমন আমার এক্সট্রা সার্কিট লাগবে কেমন, আর লস অফ ডাটা ডিউ টু এলিয়াসিং এরর। কম্প্রেস মানে কিন্তু কিছু লস হবে, কিন্তু ধরে 1000টা প্যাটার্ন, লম্বা প্যাটার্ন আমি যদি কম্প্রেস করে 20টা করি, হ্যাঁ 20টা প্যাটার্নে কম্প্রেস করে ফেলি, তাহলে কি হবে? মানে কম্প্রেস করার পর হবে যে 1000 বিট লম্বা একটা প্যাটার্ন আমি কম্প্রেস করে একটা সিগনেচার পাইলাম। এই 1000 বিট, এটা কিন্তু 1000 বিটের কোনো একটা বিট যদি চেঞ্জ হয়ে যায়, সিগনেচারটা আলাদা হওয়ার কথা ছিল, সবসময় কিন্তু আলাদা নাও হইতে পারে। হ্যাঁ, ধরো আমার
n সংখ্যক প্যাটার্ন, n সংখ্যক যদি বিট হয়, n সংখ্যক বিট 2 টু দি পাওয়ার n রকম কিন্তু প্যাটার্ন হইতে পারে কিন্তু। হ্যাঁ, আর তার মধ্যে দেখা মানে এরর হলে পর, আউটপুটে এরর হলে পর, ও আইসি যদি ফল্টি হয় আউটপুটে এরর হওয়ার কথা, কিন্তু কম্প্রেস করলে দেখা যাবে যে মানে ফল্ট ফ্রির মতোই সিগনেচার হইতে পারে। সেটার নাম হচ্ছে এলিয়াসিং বলি আমরা। Loss of data aliasing error. Some of the important scheme are once counting, transition counting, parity checking, আর signature analysis. এটা কয়েকটা ইম্পর্টেন্ট। ওয়ান্স কাউন্টিং বলতে কি বুঝি? এখন মনে করো একটা সার্কিট আন্ডার টেস্ট, এখানে আমি ইনপুটে অ্যাপ্লাই করতেছি, আউটপুট পাইতেছি। আমি যদি ধরো 1000 বার অ্যাপ্লাই করলাম, করে আউটপুট পাইলাম, যা প্রত্যেকবার অ্যাপ্লাই করতেছে আউটপুট পাচ্ছি, তার কয়টা ওয়ান আসছে। একটা কাউন্টার থাকবে, ওয়ান পাইলে সে গুনবে কয়টা ওয়ান। প্রথমবারে 5টা পেলাম, দ্বিতীয়বারে 6টা পেলাম, তৃতীয়বারে 10টা পেলাম, এইভাবে গুনবে। গুনতে 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 যখন প্যাটার্ন অ্যাপ্লাই করা শেষ, তখন যে গুনলাম ধরো 500 হইল। হ্যাঁ, আর আমি তো গোল্ডেন আউটপুট কি হবে আমি তো জানি, সেখানেও যদি 500 হয়, কম্পেয়ার করলে মিলে গেল। হ্যাঁ, তো হইতে পারে আমি এটা একটা ভালো, মানে সবসময় যে 500 মিলবে, ফল্টি হলেও 500 হইতে পারে, কিন্তু অনেক বেশিরভাগ টাইমে দেখা যাবে ফল্টি হলে পরে প্যাটার্নের ইয়ে কম হয়ে যাবে, মানে কম বেশি হবে আর কি। এর ওয়ান আর ফল্টির ওয়ান কম বেশি হয়ে যাবে, সেটা আমরা ওয়ান্স কাউন্টিং বলি। এক্ষেত্রে আমার 2 টু দি পাওয়ার n প্লাস একটা কাউন্টার লাগবে নাম্বার ওয়ান গোনার জন্য। ওস কেসে সব যদি 1 হয়, 1 গোনার জন্য 2 টু দি পাওয়ার n প্লাস 1 সংখ্যক কাউন্টারের সাইজ আর কি। কাউন্ট কত বিট কাউন্টার লাগবে, বাইনারি কাউন্টার, সেটা। Then the ones count ranges from 0 to n and the required counter size is smallest integer greater than or equal to log 2 n plus 1. Major drawback of this approach is that the size of the counter is dependent on the length of the sequence. সিকোয়েন্সের লেংথের উপরে, সিকোয়েন্স অনেক বড় হয় সেটা ওয়ান বেশি থাকতে পারে, তাই না? ওর সাথে সবই 1 হইতে পারে। এটা কি বোঝা গেল ওয়ান্স কাউন্টিং? এটা মানে আগে, বহু আগে এখন অ্যাপ্লাই করা হয় না, ওল্ড একটা মেথড। আর হচ্ছে ট্রানজিশন কাউন্টিং। ট্রানজিশন মানে 0 থেকে 1, 1 থেকে 0, এই যে ট্রানজিশন হচ্ছে, 0 থেকে যদি 1 হয় একটা ট্রানজিশন আছে, 1 থেকে যদি 0 হয় ট্রানজিশন আছে, 1 থেকে 1 নো ট্রানজিশন, 0 থেকে 0 ট্রানজিশন না। এরকম ট্রানজিশন কয়টা আছে তার উপর সেইটা আমরা গুনি, 1 কিন্তু গুনি না, সেইটা গুনি আমরা। 1 প্রথম আর পরেরটা যদি ধরো 0 1 এক্সর করলে কি হবে, 1 হবে। 1 বা 1 তারপর 0 এক্সর করলে 1 হবে। ট্রানজিশনটা আমরা গুনি, গুনিয়ে যে কয়টা ট্রানজিশন, গোল্ডেনের ক্ষেত্রে যদি সেই কয়টা ট্রানজিশন হয়, তাহলে আমরা বলতে পারো যে হ্যাঁ আইসিটা ঠিক আছে আর কি। নাম্বার অফ ট্রানজিশন গোল্ডেন রেসপন্স and number of transition from the circuit under test, response from the circuit under test যদি সমান হয় তো জানবে তুমি আইসিটা ঠিক আছে, not faulty. Different হয়, you can say that IC might be faulty. এই ক্ষেত্রে একই, the major drawback of this approach is that the counter size dependent on the length of the binary sequence. এখানেও তাই, কাউন্টার সাইজটা একটু কম হবে, n-1। শুধু ট্রানজিশনটা 0 থেকে 1 মানে মাঝখানের ইয়েটা, n সংখ্যক প্যাটার্ন হলে পরে n-1 হচ্ছে কাউন্টারের সাইজ হবে, ম্যাক্সিমাম n-1 ট্রানজিশন সাইজ, আর সেক্ষেত্রে log 2 n হলে পরে হচ্ছে কাউন্টারের সাইজ। প্যারিটি আমরা জানি, প্যারিটি চেকিং যে অড প্যারিটি না ইভেন প্যারিটি। হ্যাঁ, যে
Well, in this approach, parity in the output data stream is checked and is reduced to 1 bit, denoting odd or even. The odd সংখ্যা 1 আছে না even সংখ্যা 1 আছে। আমরা একটা মডিউলে 2 একটা যোগ করলে পরে XOR একটা অ্যাপ্লাই করলে পরে আমরা parity checker পাওয়া যায়। Modulo 2 addition is performed to check the parity. If there are even number of 1 in the bit stream, then the addition process results in 0. If there are odd number of 1, then addition results in 1. Parity checking can detect all the single bit error as well as multiple bit error that result in odd number of error. এটাও এগুলো সব পুরানো টেকনিক। মেন এখন হচ্ছে এইটা সম্বন্ধে আমাকে জানতে হবে। সিগনেচার অ্যানালাইজার খুবই widely used data compression technique. So it is popular because of its simplicity in hardware and good test coverage. Signature analyzer এই ধরনের একটা signature analyzer exactly স্ট্রাকচারটা LFSR এর মতো সে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করি আমরা। এর একটা স্টার্ট সিগন্যাল থাকে আর একটা স্টার্ট বিট আর স্টপ বিট থাকে। আমরা আগেই স্টার্ট করার পরে আমরা কখন স্টপ হবে আমরা সেটা ঠিক করে দিই। আর ক্লকের সাথে সাথে ইনপুট গুলো ঢুকতে থাকে ভিতরে। মডিউলো 2 মানে একটা XOR গেট। হ্যাঁ, XOR গেটের থ্রু দিয়ে এর ভিতরে ঢুকতে থাকে। হ্যাঁ, ধরো 1000 প্যাটার্ন আর এটা মনে করো মাত্র 32 বিট। হ্যাঁ, সব প্যাটার্ন গুলো ঢুকে যাবে। তো তারপরে আলটিমেটলি লাস্টে যে 32 বিট হবে সেইটাই হচ্ছে আমরা বলি সিগনেচার। হ্যাঁ, 1000 প্রত্যেকটা ক্লক যাইতেছে, প্রতি ক্লকে প্রত্যেকটা বিট একটা বিট ঢুকতেছে, প্রত্যেকটা ক্লকে একটা করে বিট ঢুকতেছে। হ্যাঁ, নতুন নতুন বিট ঢুকতেছে। প্রথমে এলএসবি, তারপরে এলএসবি, হ্যাঁ, D0, D1, D2, D3 এভাবে 1000 প্যাটার্ন ঢুকে যাবে। লাস্টে তুমি এলএফএসআর এ যেটা পাবা সেটাই আমার সিগনেচার। এই সিগনেচার আর গোল্ডেন সিগনেচার যদি সেম হয় তাহলে তোমার সার্কিটটা ঠিক আছে। হ্যাঁ, গোল্ডেন সিগনেচার আমি সিমুলেশন করে বের করতে পারি। গোল্ডেন সিগনেচার আমরা সিমুলেট করে বের করতে পারি। কি গোল্ডেন 1000 প্যাটার্ন আমরা তো ধরো যখন গোল্ডেন সিগনেচার বের করি তখন ধরে নিই আমার সার্কিটটা ভালো আছে। হ্যাঁ, সার্কিট যে এই যে ইনপুট ডাটা যেটা দেখছি এটা কিন্তু আউটপুট রেসপন্স কিন্তু ইনপুট অ্যাপ্লাই করছি, দেখো মানে ভুল বুঝো না আমার। এই যে ইনপুট অ্যাপ্লাই করছি, আউটপুটটা পাইছি, আউটপুট মানে প্রত্যেকবার আউটপুট পাচ্ছি আর এখানে পাস করে দিচ্ছি আমি। হ্যাঁ, বেসিক্যালি আমরা যেটা করি এই ইনপুট অ্যাপ্লাই করলাম, আউটপুটটা পাইলাম, আউটপুটটা একটা বাফারে লোড করি। হ্যাঁ, একটা বাফারে লোড করে বাফার থেকে সিরিয়ালি এখানে আবার শিফট করা হয়। আমি যদি আমরা যখন আমরা মানে আমার কাজ দেখে তোমার দেখাতে পারি কিনা, একটু এখানে আছে কিনা জানি না। সম্ভবত না। আমি একটু আমার মানে বহু আগের একটা থিসিস ছিল, যে থিসিসটা দেখার চেষ্টা করি। এই স্টপ শেয়ারিং করে দিলাম। যা পড়ানো বোঝা যাচ্ছে? জি স্যার। যদি আমি পাই নাই, কিন্তু এই অনেকটা এইটা কি দেখা যায়? দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। মিক্স মোড অ্যাপ্রোচ। দেখো আমরা যেটা করি যে এলএফএসআর যে এই ধরে একটা সিট ভ্যালু দিলাম, এলএফএসআরটা কি হবে? অটোনোমাস মোডে
সে ক্লকের সাথে প্যাটার্ন প্যাটার্ন তৈরি করতে থাকবে। এই প্যাটার্নটা আমরা একটা এই স্ক্যান চেঞ্জারে দেখতে, এটা বাফার একটা, হ্যাঁ, এই বাফারে আমরা লোড করি। বাফারে লোড করে যখন কাটের ধরো ধরো এলএফএসটা মনে করো 10 বিট, কাটটা কিন্তু 20 বিটের মনে করো, এলএফএসআর 10 বিটের, কাটটা আছে 20 বিট। আমি এলএফএসআর থেকে ওই যে লাস্টের খেয়াল আছে, এলএফএসআর লাস্টের থেকে আমি একটা আউটপুট বের করতে পারি, লাস্টে বা প্রথম থেকে। এই এলএফএসআর তো দেখাইছিলাম, এলএফএসআর এখানে মধ্যে নাই গো, এলএফএসআর স্ক্যান। আচ্ছা, এলএফএসআর তো ঘুরতেছে, ঘুরতে প্রতিটা ওই যে আউটপুট থেকে একটা প্যাটার্ন আমি কিন্তু বের করতে পারি। বের করে ধরো এই বাফারটা আমার এই কাট যেহেতু 20 বিটের, এটাও 20 বিটের, কাটের নিয়ে আসলাম, নিয়ে এসে এর পাশে একটা বাফার রাখি, আর একটা বাফার রাখি। এই আউটপুটটা যে আমি এই রেসপন্সটা আমি এখানে এই স্ক্যান সেন্টারে আবার সিরিয়ালি এখানে শিফট করে দিই। হ্যাঁ, ওই বাফার থেকে আচ্ছা সরি না, এখানে আলাদা বাফার লাগে, এইটাই একটা বাফার। এই বাফার থেকে আমি সিরিয়ালি আমার কাছে ওই সার্কিটটা আমি আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করবো, পুরা স্কিমটা কিভাবে। আমি যেটা বলছি এইটাকে একটা বাফার মনে করো তোমরা, স্ক্যান চেঞ্জ একটা বাফার বেসিক্যালি। এলএফএসআর থেকে প্যাটার্ন তৈরি হলো, লোড হয়ে ধরো কাটটা 20 বিটের, এটা 10 বিটের, খালি হ্যাঁ প্রত্যেক ক্লকে একটা নতুন নতুন আমি এলএফএসআর থেকে আমি যদি সিরিয়ালি যদি আউটপুট বের করি, বের করে 20 ক্লকে আমি এখানে 20টা প্যাটার্ন জমা করলাম, জমা করে সেই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে সাথে সাথে আউটপুটটা আমি আবার রিলোড করবো এখানে, রিলোড করে আবার নতুন প্যাটার্ন যখন অ্যাপ্লাই লোড হবে সিরিয়ালি, আর ওইটা আবার শিফট হয়ে চলে যাবে, তোমার রেসপন্সটা শিফট হয়ে চলে যাবে। এর সাথে আবার কানেকশন দেওয়া আছে, এই যে সিগনেচার অ্যানালাইজার, এর সাথে কানেকশন দেওয়া আছে সিগনেচার অ্যানালাইজার। তার মানে রেসপন্সটা এখানে থ্রো করা, থ্রো করে হ্যাঁ এখানে স্টার্ট দেবো, ভিতরে ঘুরতে থাকবে, ওর যে প্যাটার্ন গুলো ভিতরে যাবে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এই ঘুরতে থাকাটা বেসিক্যালি এখানে একটা মানে ডিভিশন একটা প্রসেস চলে, ডিভিশন ভাগ। কাজে সব শেষে যেটা পাই সেটা হচ্ছে রিমাইন্ডার, মানে অবশিষ্ট, অবশিষ্টটাই আমার সিগনেচার বেসিক্যালি। এর থিওরিটা দেখো, কারণ এইটা সব জায়গায় মানে বিস্ট মানেই এই সিগনেচার অ্যানালাইজার আছে। So the start and stop signal establish the time window within which the signature analyzer performs data compression. The start signal initializes the memory element to 0. আমি যখন স্টার্ট করলাম তখন সবটা 0 করে দিল, ইনিশিয়ালি 0 করে দিল। তারপরে এই আউটপুট রেসপন্সটা ভিতরে আসতে থাকবে, বিট বাই বিট আসতে থাকবে 0, and after that the signature analyzer starts shifting the input data stream to be compressed bit by bit with the age of the every clock. প্রত্যেকটা ক্লকে নতুন নতুন বিট ঢুকবে। On each clock cycle, the first memory position of the signature. So on the each clock cycle, the first memory position of the signature is loaded with the incoming data and shifted towards the right. প্রত্যেক ক্লকে এর ভিতরে প্যাটার্ন ঢুকবে এবং শিফট করতে থাকবে। So let us assume an input data stream of length L, মানে an input data stream মনে করে 1000টা প্যাটার্ন ইনপুট প্যাটার্ন অ্যাপ্লাই করে 1000টা আউটপুট পাইছো, সেটা সবকিছু মিলায়ে মনে করে এল প্যাটার্ন। এই এল প্যাটার্নটা আমি সিগনেচার অ্যানালাইজারের ভিতরে আমাকে আনতে হবে। তাহলে আমার এল ক্লকটা লাগবে। when L clock cycle elapse, the binary data left in the memory, এলটা ক্লক লাগবে। এল ক্লক পরে আমার এর ভিতরে যেটা পড়ে থাকবে সেইটাই আমার সিগনেচার, সেটা হচ্ছে বেসিক্যালি রিমাইন্ডার। এখানে বলছে the in signature analysis approach, cyclic redundancy checking technique is used for data compression
In this technique, the input data sequence are divided by feedback polynomial of the SA. যে আমি feedback polynomial আর বলছিলাম না, এই যে কোথায় কোথায় কানেকশন দেওয়া আছে, হ্যাঁ, তারপর বেসিস করে না আমার পলিনোমিয়াল এই যে এটার মধ্যে যে ডাটা হয় আর এটা যদি বেসড অন দ্য কানেকশন হয় তো এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ, ভাগ করলে যে একটা আমি ভাগফল পাবো আর একটা রিমাইন্ডার পাবো, আর পাবো রিমাইন্ডার, এই আরটাই হচ্ছে আমার সিগনেচার। আচ্ছা এখানে দেখো যে in this technique, the input data sequences are divided by the feedback polynomial of the signature analyzer, and the remainder from the division is considered the signature of the input data sequence. The data sequence ঢুকছে তার সিগনেচার হচ্ছে এই যে লাস্টে যে রিমাইন্ডারটা পাবো সেইটা। তারপর দেখো লেটস দ্য পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন অফ m bit ইনপুট। এই যে আমি একটা যে ইনপুট আসতেছে এটাকে তো আমি পলিনোমিয়াল দিয়ে আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। 1 মানে হ্যাঁ 1 পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, এই যে d x যদি 0 হয় তো ডাটাটা নাই, হ্যাঁ মানে 0 আর কি, 1 আর 0 এটা তাই না, যে ডাটাটা 0 হতে পারে 1 ও হতে পারে। আর এই যে এটা আছে এই ডিপেন্ড অন দ্য কানেকশন, মানে ফিডব্যাক কানেকশন কোথায় আছে কোথায় নাই। এখান থেকে একটা एग्जांपल দিলে ভালো করে বুঝে আসা যাবে। এটা আমরা 5 স্টেজ সিঙ্গেল ইনপুট সিগনেচার অ্যানালাইজার। এটা একটা সিঙ্গেল ইনপুট, এটাকে মাল্টিপল ইনপুটও হতে পারে, কিন্তু সিঙ্গেল ইনপুট মানে এক ইনপুট দিয়ে ঢুকতেছে ভিতরে। 5 স্টেজ বলতে পাঁচটা ফ্লিপ ফ্লপ আছে, হ্যাঁ এই কানেকশনটা বুঝছো নাকি দেখে যে এইটা হচ্ছে 5 নম্বর পজিশন, হ্যাঁ x5 x4 x3 x2 x1 x0, x টু দি পাওয়ার 0 মানে 1 পজিশন। এটা তার মানে x5 এও কানেকশন আছে, 1 এও কানেকশন আছে, আর কি 3 তে 4 এ কানেকশন নাই, 3 তে কানেকশন আছে, আবার 1 এ কানেকশন আছে। x মানে 1 এটা একটা প্রিমিটিভ পলিনোমিয়ালকে সিগনেচার অ্যানালাইজারের ক্ষেত্রে অনেক সময় মাল্টিপল ইনপুট হলে আমরা প্রিমিটিভ নাও ফলো করতে পারি, হ্যাঁ, কিন্তু যখন সিঙ্গেল ইনপুট হয় তখন আমরা কিন্তু এই কানেকশনটা প্রিমিটিভ অনুসারে আমরা করি, প্রিমিটিভ অনুসারে করি, যে 5 বিট প্রিমিটিভ পলিনোমিয়াল। এখানে একটা কানেকশন এইটা কি তোমরা বুঝছো যে কোথায় কোথায় ট্যাপিংটা হবে? জি স্যার বুঝছি। 5 1 3 1। এখন এই যে ডাটা স্ট্রিম মনে করো, ডাটা স্ট্রিম হচ্ছে এইটা, let the data stream to be compressed by এত, তাহলে এইটাকেও কিন্তু আমি ইচ্ছা করলে একটা পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, এটাকেও পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই পলিনোমিয়াল আর এই পলিনোমিয়াল দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমার সিগনেচার। আমি নরমালি ভাগ করতে পারি। দেখো আমি এই যে এইটা আমি ডাটা মনে করছি, এটা কত বিট, 1 2 3 কত বিট হচ্ছে দেখো, 3 6 8 বিট, এটা 8 বিটের, আর ভাগ করব কত বিট, 5 বিট, ভাগ করব 6 বিট, 6 বিট না, জি স্যার 6 বিট। এখান থেকে শুরু তো, এই যে 5 4 এই পর্যন্ত গেলে 6 বিট হচ্ছে। দেখো এই 1 1 1 let the data stream compressed by এত, the division of the এত by এত। আচ্ছা এখানে শুধু এই
ওয়ান ওয়ান, এটা কি বুঝছো? ওয়ান, এই ওয়ান কিন্তু এই পাশের ওয়ানটা আর কি, 101। এটা কি বুঝছো? এটা কিন্তু বেস ফ্রম দ্য কানেকশন, এই ওয়ানটা কিন্তু এই পাশ থেকে শুরু হয়েছে, 1 1, তারপরে 0, তারপরে আবার 1, তারপরে 0, তারপরে 1। দেখো ভাগ করে দেখো, ভাগ করলে প্রথমে তো এক বাদ গেল, 1 1 এ বাইনারি এডিশন করলে, বাইনারি এডিশন না মানে মডুলে 2 এডিশন বলে আর কি। 1 1 এক্সঅর করলে কত 0 হয় না, 1 আর 0 এক্সঅর করলে 1 হয়, আবার 1 আর 0 এক্সঅর করলে 1 হয়, আর এই পাশে তো 1 1 এক্সঅর করলে 0 0 0 এক্সঅর করলে 0। এই ভাগটা কি বুঝছো নাকি দেখো তো। তারপরে আমি এই আমার নামলো কত 1 1 নামলো, এই 0 নামে আনলাম, এখন আমার 5 বিট 6 বিট হয় নাই, এই জন্য 0 পড়লো, এখানে ভাগ ফলে 0 পড়লো। আবার এই 1 নামানোর পরে 6 বিট হয়ে গেল, এখন আমি আরেক বাদ দিলাম, লাস্টে থাকলো এইটা, এইটা মানে কত 1 0 0 1, বেসিক্যালি x for x। এই ভাগটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো ভাগটা বুঝছো কিনা। স্যার এই ভাগটা বুঝছি, কিন্তু এই যে এই ডাটা স্ট্রিম যে 8 বিটের, এটা স্যার কিভাবে আসছে? এটা কি র্যান্ডম কোনো ভ্যালু? এটা আমি অ্যাসিউম করছি যে লেট মানে কি, আমি এটা অ্যাসিউম করছি, এটাকে যে কোনো ডাটা, কারণ আমার আউটপুট কি মানে সার্কিটের যে আউটপুটটা সেটাই তো সিরিয়ালি আসতে থাকবে, হ্যাঁ সিরিয়াল আসতেই থাকবে, আর ভিতরে মানে ক্লকের সাথে সাথে এটা চলতেই থাকবে। ধরে 1000টা যদি ডাটা স্ট্রিম হয়, তাহলে আমার 1000টা ক্লক চলতে থাকবে না? হ্যাঁ। 1000টা ক্লক চলার পরে যেটা থাকবে এখানে সেটাই আমার সিগনেচার। 1000 বিট কম্প্রেস হয়ে আমি পেয়ে গেলাম মাত্র 5 বিটে, এটা আমার সিগনেচার। এই যে সিগনেচারটা তৈরি হলো, এইটা কম্পেয়ার করি গোল্ডেন সিগনেচারের সাথে। মানে গোল্ডেন সিগনেচার আমি আগের থেকে আমি সিমুলেশনকে বের করতে পারি, হ্যাঁ প্রোগ্রাম দিয়ে বের করতে পারি, আমি জানি। তার এই সিমুলেশন সফটওয়্যারটা কি মানে ওই অনেক দামি সফটওয়্যার, ওই টাইপের কিছু? না মনে করো সিমুলেশন তো তুমি সিমুলেশন সফটওয়্যার ইনফ্যাক্ট এখানে আমরা একটা প্রোগ্রামই লিখতে পারি, হ্যাঁ সি প্রোগ্রাম লিখতে পারি। আচ্ছা আচ্ছা। এটা তেমন কিছু না, সিগনেচার বের করাটা তেমন মানে বিগ চ্যালেঞ্জ না। এই জিনিসটা খুব দামি জিনিস। আমি তো ধরো 20টার ভিতরে আমি ধরো প্যাটার্ন আমি মেমোরিতে জমা রাখতে পারতেছি না, আমি একটা সিট দিয়ে আমি মানে 1000টা টেস্ট কিউব, মানে 1000টা একটা সিট দিয়ে 1000টা কিউব তৈরি করলাম, বুঝতে পারছে? আমি একটা সিট থেকে অনেক প্যাটার্ন তৈরি করে সার্কিটে অ্যাপ্লাই করলাম, আউটপুট পাইলাম, আউটপুটটা সিরিয়ালি পাঠাইতেই থাকবো, প্রতিবার আউটপুট পাবো, পাঠাতে বাফারে লোড করে বাফার থেকে আসতে থাকে। হ্যাঁ কারণ এক সময় তো র্যান্ডম প্যাটার্ন দিয়ে হবে না, আমার র্যান্ডম প্যাটার্ন আমার ফুল কভারে হবে না। হ্যাঁ ধরে 1000টা আমি প্যাটার্ন অ্যাপ্লাই করলাম করে সিগনেচারটা পেয়ে গেলাম, আর বাকি ফল্টগুলো আমি বাকি ফল্টগুলো আমি মানে অন্য মেথডে করবো আর কি। হ্যাঁ কিন্তু আপাতত আমার র্যান্ডম যে ফল্ট ইটিডি ফল্ট যেটা, সেগুলো যে ঠিক আছে সেটা যদি আমি গোল্ডেন সিগনেচারের সাথে কম্পেয়ার করে ফেললাম। আচ্ছা এই জিনিসটা দেখো তো, যে আমি যদি ম্যানুয়ালি অ্যাপ্লাই করতাম, দেখো যে প্যাটার্ন ম্যানুয়ালি প্রথম আমি 0 করছি, ইনিশিয়ালাইজ করছি মানে 0, হ্যাঁ তারপরে কি পাঠাইছি, এই যে 1 পাঠাইছি, এখানে আবার কি আছে যে 1 তাই না, 1 আছে 1, এই যে 1 0 0, আচ্ছা 1 আমি প্যাটার্ন তুমি 1 0 0, প্রথমে আমাদের এমএসবি পাঠানো হয়, প্রথমে এমএসবি পাঠানো হচ্ছে না। আচ্ছা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে পাঠানো 1 0 0, মানে এই দিক থেকে পাঠানো হচ্ছে 1 ইনপুট
তারপরে 0, তারপরে হ্যাঁ প্রথমে এই 1টা পাঠালাম, প্রথমে যেটা আউটপুট সেটাই আমরা পাঠাবো, পাঠালাম, তারপরে 0 পাঠালাম, তো 1টা সত্যি থাকবে, তারপরে আবার 0 পাঠালাম, এই যে এই 0টা পাঠালাম, তারপরে হ্যাঁ তারপরে 1 পাঠালাম, এইভাবে ও শিফট হইতে থাকবে। শিফটে লাস্টে আমি পাবো হচ্ছে লাস্টে এইটা পাবো, লাস্টে এটা পাবো, সরি লাস্টে এখান থেকে এই পর্যন্ত পাবো, এইটা আমার রিমাইন্ডার, লাস্টে পর্যন্ত সেইটা তো আমার রিমাইন্ডার। তাহলে বেসিক কত পেলাম 1 0 0 1 0, 1 0 0 1 0। কাজে এই ভাগ করে যেটা পাচ্ছি ম্যানুয়ালি শিফট করে সেটাই একই জিনিস পাচ্ছি, কিন্তু এটা এই ক্ষেত্রে কিন্তু এই পাশ থেকে এই করতে হবে, বুঝছেন? এই পাশে তো আমার S4 আমার ঢুকতেছে, তো তোমার এই যে এই S0 দিয়ে ঢুকতেছে আমার, S0 দিয়ে ঢুকতেছে আমার, এইভাবে চিন্তা করতে হবে। কাজে এই পাশ দিয়ে আমার করতে হবে 1 0 0 1 0। তোমরা যদি ভাগ করে দেখো তো এই জিনিস আসে কিনা, ভাগ যদি সত্যিকারে যদি ভাগ করতে আর কি কত আসছে এখানে, আমরা কি এসে যাবো একটু, তোমরা নিজেরা একটু ভাগ করে দেখো, মানে পলিনোমিয়াল ভাগ করে দেখো, এই ডিভিজর যেটা সেটা তো তোমার পলিনোমিয়াল তো যে x5 x5 x3, আর এইটা কত, যে এইটা কে বলতে পারবে এটা কত? ধরো এটা যদি x0 হয়, x0 x1 x2 x3 x4 x5 x6 x7, তাই না? এটা তোমাকে বুঝছো আমার কথা? x7 x টু দি পাওয়ার 7 প্লাস কত হবে? তানভীর বলো। x to the power 7 x to the power 6 5 4 হওয়ার কথা, প্লাস x to the power 4 প্লাস কত হবে? এগুলো আমার কথা বুঝতে পারছো তানভীর? কমবে এক এক করে স্যার পলিনোমিয়াল। না এইটা পলিনোমিয়াল করলে কত হয়? রব্বানি বুঝছো? ও আচ্ছা 1 2 4 8 16 বলতে যোগ করব স্যার, ডেসিমেল বের করব, বাইনারি ডেসিমেল। আমি না পলিনোমিয়াল বের করতে হবে। এইটার পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশনটা কত? এটা আমার ডাটা x টু দি পাওয়ার 7, প্রথমটা x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 7 হবে। হ্যাঁ, তারপর x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে না 7 6 বাদ 5 বাদ 4 হবে। হ্যাঁ, x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 4, তারপরে x বাদ 2 হবে, x স্কয়ার হবে, প্লাস x হবে শুধু, x টু দি পাওয়ার 0 1 হবে শুধু, তারপর 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 7। আচ্ছা, কি এখন আমরা যদি মনে করে এসে আসি, আমরা যদি নতুন নিউ শেয়ারে আসলে হোয়াইট বোর্ডে যদি যাই, এখানে আমার হচ্ছে কত x টু দি পাওয়ার 7 যোগ x টু দি পাওয়ার 4 যোগ তোমার x স্কয়ার স্যার x স্কয়ার হবে না, প্লাস 1 x স্কয়ার যোগ 1, এইটাকে আমি ভাগ করব কত দিয়ে? x5, ওই ডিভিজিটটা কত ছিল? x5 যোগ x টু দি পাওয়ার 3 যোগ x, তাই না? x মেবি x প্লাস 1। এখন তুমি এটাকে যদি ভাগ করো, এখানে x স্কয়ার লাগবে না? x স্কয়ার লাগবে, ঠিক না? x স্কয়ার লাগবে। x7 হলো প্লাস x টু দি পাওয়ার 5 হলো
প্লাস এক্স কিউ 3 হলো x3 হবে আর এক্স স্কোয়ার হবে। মডুলো 2 এডিশন করলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, থাকবে কত? x5 যোগ x4 যোগ x টু দি পাওয়ার 3 আর কত হবে দেখো, এটা তো কাটা 1 প্লাস 1 প্লাস 1। আচ্ছা এইবার আমরা যদি এক বাদ দিই তাহলে x টু দি পাওয়ার 5 হবে, আর কি হবে দেখো x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 3 হবে, তাই না? প্লাস আমি তো এক বাদ দিয়েছি, 3 হবে, x হবে আর 1 হবে। মডুলো 2 এডিশন করলে এইটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, থাকবে কত? x4 4 প্লাস x x। আমরা যদি আবার আমরা ফিরে যাই, আমি x4 আর x পাইলাম, আমরা ফিরে যাই, নিউ শেয়ারে যাও, স্ক্রিন শেয়ারে যাও, এখানেও তো আমি x4ই পাচ্ছি, দেখো x4 গুণ জি স্যার x4 প্লাস x বেসিক্যালি এখানেও যা পাচ্ছি এখানেও তাই পাচ্ছি, একই জিনিস x4 প্লাস x তাই পাচ্ছি। তাহলে এইটা লাস্টে যে রিমাইন্ডারটা সে আশেপাশে ভাগ হয়, আসলে ভাগ হয়ে যেটা থাকে সেটা হচ্ছে রিমাইন্ডার, হ্যাঁ সেটা হচ্ছে সিগনেচার। এখন আমরা এটা যে সিঙ্গেল ইনপুট ছিল, এখন মাল্টিপল ইনপুট হতে পারে, কারণ একটা সার্কিটের তো আউটপুট তো মাল্টিপল আউটপুট বের হতে পারে, হ্যাঁ মাল্টিপল আউটপুট বের হয়ে ওইটাকে আমি বাফারে লোড করে সিরিয়ালও আমি 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 পাঠাতে পারি, অথবা কেউ যদি চাই মাল্টিপল জায়গা থেকে ইনপুট মানে সিগনেচার ফিড দিতে পারো। I can feed the signal, এটা একটা signature analyzer, but I have multiple inputs, এটাকে বলি MISR, multiple input signature analyzer, MISR। স্যার এই ইনপুট গুলা কোথা থেকে আসতেছে আরেকবার একটু বলবেন? এইগুলো ওই যে তুমি বলে এইটা কোথা থেকে আসছে সেটা বলো। এগুলা তো ওইখান থেকে আউটপুট থেকে আসতেছে না? আউটপুট থেকে আসতেছে। এখানেও মনে করো আমি আউটপুট থেকে স্যার এইখানে তো দুই দিক থেকেই আসতেছে, যেহেতু এখানে একটা সার্কেল পয়েন্ট আছে, আমি নিজেও তো ইনপুট করতে পারি। না, এখানে এই যে ইনপুট গুলো এগুলো সব আউটপুট ডাটা। মনে করো আমার আমার যে বিশাল সার্কিট, তার 5টা আউটপুট আছে, আমি সরাসরি আমি 5টা আউটপুট থেকে ফিড দিতে পারি। আর নতুন নতুন প্যাটার্ন অ্যাপ্লাই করে প্রত্যেকবারেই তো নতুন নতুন করে 5টা করা হবে, নতুন করে 5টা করা হবে, মানে একবারে। এটা আরো সিরিয়ালে আসলে দেরি হয়, কিন্তু একবারে ভিতরে চলে যাচ্ছে। মোর দ্যান ওয়ান ইনপুট সিগনেচার অ্যানালাইজার কাজ ভিতরে একই কাজ হবে। আমার একটা বাইরে থেকে ফোন আসছে একটু। মামুন, আসসালামু আলাইকুম। এইটা মানে সিগনেচার অ্যানালাইজার ইনপুট সবসময় আউটপুট থেকে আসবে, আউটপুটটাকে তো আমি কম্প্রেস করতে চাই। যেমন আমার ক্ষেত্রে, আমার পিএইচডির ক্ষেত্রে আমি বলি, আমি যেটা করছিলাম মানে আমার আউটপুটটাকে আমি একটা বাফারে লোড করে বাফার থেকে সিরিয়ালে পাঠাইছিলাম, সিরিয়ালে পাঠাইছিলাম। কিন্তু আমি এই যে তোমার আরেকটা ইয়ে আছে যে ওই বর্তমান যে আমরা আইসি ডিজাইনের বাউন্ডারি স্ক্যান নামে একটা কনসেপ্ট আছে, বাউন্ডারি স্ক্যান, আরেক জায়গা থেকে কিছু আউটপুট আসে আর কি, সেইগুলো আমি ডবল ইনপুট সিগনেচার অ্যানালাইজার ইউজ করছি। আমার 2 জায়গা থেকে সোর্স ছিল আউটপুট ডাটা, তো ডবল ইনপুট আমার ক্ষেত্রে আমি ইউজ করছি ডবল ইনপুট সিস্টেম। এটা আমি যে ডাটাকে কম্প্রেস করতে চাই, হ্যাঁ সার্কিটে অ্যাপ্লাই করলাম, আমি যে আউটপুট পাইলাম তাকে আমি কম্প্রেস করতে চাই। কম্প্রেস করে আমাকে তো আলটিমেট উদ্দেশ্য কি,
এই কম্প্রেস যে সিগনেচারটা আর গোল্ডেন এক হয় কিনা সেইটা। এক হয় কিনা। আচ্ছা এখন দেখো এই এখন এই জিনিসটা আমার খুব ভালো 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 কথা বলতেছি, কিন্তু এটা কিন্তু ফল্ট ফ্রি না, ফল্ট ফ্রি না। তুমি মনে করো সিগনেচার মিলে গেছে, ব্যাস আমার সার্কিট ইজ ওকে। ইট মে নট বি ট্রু অলওয়েজ, কারণ আমি এখানে তো 1000টা কম্প্রেস করে 5টা বানিয়ে ফেলছি, কারণ এখান থেকে ইনফরমেশন লস তো আছেই। This phenomenon, signature analysis is not a fault-free process. In the signature analyzer, an erroneous sequence from a faulty circuit, in some cases, is compressed into the same signature. একই signature তৈরি করতে পারে, fault free মতো signature তৈরি করতে পারে। This phenomena is known as aliasing বা masking. Masking কেন? Since the effect of the fault is masked by the compression process. Masking is a loss of information caused by the compression of the output sequence of the card. এখন মাস্কিংটা লস তো হচ্ছে, লসের সাথে কত বিট সিগনেচার তার সম্পর্ক কি সেটা আমি যদি জানি, তো সিগনেচার লম্বা করলে বা দেখো তোমার ফল্ট এই মাস্কিং এর প্রবাবিলিটি কমে আসবে। সেই জন্য ইকুয়েশনটা দেখানোর জন্য let us assume n bit output, n এটা অনেক বড় একটা আউটপুট, n bit output, আর সিগনেচার হচ্ছে r bit সিগনেচার, n অনেক বড়। for an n bit output the possible combination of output sequence is 2 to the power n, n bit output যদি হয় তাহলে 2 to the power n রকম কম্বাইনেশন হতে পারে, কিন্তু আমার কিন্তু একটা সিকোয়েন্স পারফেক্ট আর বাকিগুলো কিন্তু পারফেক্ট না, একটা সিকোয়েন্স ইজ ফল্ট ফ্রি আর বাকিগুলো ফল্ট ফ্রি না। হ্যাঁ, এন বিট আউটপুট করে দুটো টু এন রকম হইতে পারে। সিন্স অনলি ওয়ান আউটপুট সিকোয়েন্স ইজ কারেক্ট আউট অফ দিস সিকোয়েন্স, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা হচ্ছে ইরোনিয়াস, ইনকারেক্ট, আর যে কোনো একটা হবে কারেক্ট। টোটাল নাম্বার অফ পসিবল ইরোনিয়াস সিকোয়েন্স টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই পর্যন্ত কি বুঝছো তোমরা? এটা বুঝার জিনিস কিন্তু আউটপুট আমি বললাম যে আমার এই যে এন বিট আউটপুট, এখন এন বিট আউটপুট, হ্যাঁ আমি ধরো সার্কিটের ইনপুটে অ্যাপ্লাই করে আউটপুট পাইছি, সব সিরিয়াল যোগ করে এন বিট পাইছি 101010। এইটা তো মানে টু টু এন রকম হইতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমি এন বিট যেটা পাইছি সেটা আমারটা গোল্ডেন থেকে যেটা পাইছি সেটা আমার কারেক্ট, তাই না? একটা হচ্ছে কারেক্ট আর বাকিটা হচ্ছে ইরোনিয়াস। Again for Arbit signature, possible number of signature 2 to the power r, লাস্টে যেটা থাকবে সেটা আমার সিগনেচার, সেটা তো একটা সিগনেচার, কিন্তু এর বাইরেও তো 2 to the power r রকম প্যাটার্ন হইতে পারে, তো হতে পারে না? এই যে 5 বিট যদি হয়, মনে করো লাস্টে পাইলাম 10101, কিন্তু আমার হইতে পারতো না 00000000000010001, এগুলো তো লাস্টে যেটা পাই সেটাই আমার সিগনেচার, কিন্তু আমার সিগনেচার তো একটা কারেক্ট। কাজেই if it is assumed that all signatures are equally likely, the number of bit sequences that generates a particular signature is given by the তোমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখো 1000টা ধরলাম, এন মানে 1000 আর মানে 32, মাত্র 32, 1000কে কমপ্লেক্স করে 32 পাচ্ছি, 32 বিট পাচ্ছি, সেখানেও 2 to the power 32 রকম হইতে পারে, কিন্তু আমার একটা হচ্ছে কারেক্ট। 1000কে কমপ্লেক্স করে 32 পাইলাম, ওই যে পার্টিকুলার প্রত্যেকটা পার্টিকুলার প্যাটার্ন কত রকম ইস্যু থেকে হইতে পারে, 2 to the power n divided to the power r, প্রত্যেকটা সিগনেচার জেনারেট করতে পারে এই 2 to the power n minus r রকম প্যাটার্ন। এটাকে খুব কঠিন লাগতেছে কিন্তু দেখো ঠান্ডা মাথা চিন্তা করলে বুঝবো। আচ্ছা দেখো, for the signature of the particular fault free response, there are
খালি একটা হচ্ছে কারেক্ট আর বাকিগুলো হচ্ছে ইরোনিয়াস। তো এর থেকে আমরা এই এলিয়াসিং এররটা বের করা হয় এইভাবে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা এরোনিয়াস আউটপুট সিকেন্স, আর সিগনেচার এরোনিয়াস হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস ওয়ান। এটাকে করলি ডিভাইড করলি যেটা হয় সেটাকে এলিয়াসিং এরর, প্রবাবিলিটি অফ এলিয়াসিং এরর, প্রবাবিলিটি অফ মাস্কিং। ধরো এন তো ওয়ানের থেকে অনেক বড়, দুটো ওয়ানের থেকে অনেক বড় হয়, তাহলে ওয়ানটা আমরা বাদ দিয়ে দিতে পারি, অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে বাদ দিতে পারি। বাদ দিলে কি হবে, ওয়ান আলটিমেটলি 1/2 টু দি পাওয়ার আর। কাজে প্রবাবিলিটি অফ মাস্কিং আর যত বাড়বে তত প্রবাবিলিটি মাস্কিং তত কমবে। আর যদি 32 হয় 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 32, কত প্রবাবিলিটি কত কম চিন্তা করো। কিন্তু প্রবাবিলিটি অফ এলিয়াসিং কিছু থেকেই যাবে। কিন্তু আমরা যদি জিএলএফএসআর কথা বলছিলাম যদি ইউজ করি তাহলে কিন্তু প্রবাবিলিটি একদম, ওরা থিওরিটিক্যালি দেখাচ্ছে যে জিরো, দেখাচ্ছে জিরো। সেটা আমি নিজেও আমি পড়াশোনা করি নাই, তোমরা নিজেরা একটু জিএলএফএসআর তোমরা নিজেরা দেখবা। আচ্ছা, আমরা কি সবাই ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করছিলাম? আমি কিন্তু অ্যাসাইনমেন্ট এখন ইভালুয়েশন করি নাই। আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলাম জিএলএফএস, কিন্তু আমি তোমার নিজ দায়িত্বে জিএলএফএস এটা বুঝতে হবে এবং নিজ দায়িত্ব করতে হবে। আমি কিন্তু নিজেও জিএলএফএস এর আমার কোনো স্টাডি নেই। দেখবা একটু আগে বললাম না যে একটু আগে বলতে প্যাটার্ন জেনারেটর সম্বন্ধে বললাম না, এলএফএসআর কোথায় বললাম সে বিস পরে স্যার। এই দেখুন, এটি এলএফএসআর এর থেকেও ভালো প্যাটার্ন জেনারেটর আছে, সেটা হচ্ছে জিএলএফএসআর। আর একটা আছে কার মানে হচ্ছে সেলুলার অটোমেটেড রেজিস্টার। কিন্তু জিএলএফএসআর তো খুব সিম্পল, এটা হচ্ছে বিউটি হচ্ছে ভেরি সিম্পল, এই জন্য ওইগুলোও ব্যবহার হয় কার। জিএলএফএসআর তো এখন এখন অনেক কারটাকে অনেক ব্যবহার হতো, কিন্তু কারের থেকে এলএফএসআর খুব সিম্পল, সিম্পলিসিটিও একটা ব্যাপার। এই জন্য তোমরা, আমি ওগুলো নিয়ে আর আলাপ করার টাইম নেই আসলে, অনেক কিছু বাদ আছে। তো এই কার অথবা জিএলএফএসআর যে কোনো একটা দিয়ে প্যাটার্ন জেনারেট করে আবার বেঞ্চমার্ক সার্কিটে সিমুলেট করে, মানে এই পরের অ্যাসাইনমেন্ট হচ্ছে ওইটা আমি অপশনাল করে দিলাম, কার অথবা জিএলএফএসআর। আর কারটা কি বললেন পুরো নাম? কার আছে সেলুলার অটোমাটা রেজিস্টার। ওখানেও ডি ফ্লিপ ফ্লপই, কিন্তু ডি ফ্লিপ ফ্লপের সাথে একটা ফাংশন করা আছে, একটা এক্সঅর গেট লাগানো আছে। প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপের সাথে একটা 3 ইনপুট এক্সঅর গেট লাগানো আছে। হ্যাঁ, ডান দিকে যে ফ্লিপ ফ্লপ আছে তার থেকে একটা ইনপুট আসতেছে, বাম দিকে যে ফ্লিপ ফ্লপ আছে ধরো একটা ফ্লিপ ফ্লপ, আর ডানেও ফ্লিপ ফ্লপ আছে বামেও ফ্লিপ ফ্লপ আছে, ডান দিকের থেকেও আসতেছে বাম দিকের থেকেও আসতেছে আর নিজেরটাও আসছে আবার ভিতরে যাচ্ছে। তাই তিনটে মিশে যেটা হবে সেটা আছে ওই ফ্লিপ ফ্লপের ইনপুট, পরে গুলোতে এটা আউটপুট হবে। মোটামুটি এরকম কাছাকাছি এটা জিনিস হবে। তো সেলুলার অটোমেটেড রেজিস্টারও কি প্যাটার্ন জেনারেট করবে? হ্যাঁ, ওইটা দিয়ে করতে ওইটা র্যান্ডমনেস আরো বেটার। হ্যাঁ, মনে করো তুমি আমরা 7 জন আছি, হ্যাঁ 7 জনের নামে একটা করে কাগজ লিখলাম, দিয়ে একটা বক্সের ভিতর রাখলাম। এখন কিন্তু আমি যদি তুলি সেটাকে একটা র্যান্ডমলি আমার নাম আসতে পারে তোমার নামে আসতে পারে, আমি যদি এভাবে যদি ঝাঁকাই যদি তাই দেখবো আরো বেশি মানে কার্ডটা যে আসবে প্রবাবিলিটি বাড়বে। কোয়ালিটি বাড়বে। ঝাঁকানোটা যদি আরো আরো বিভিন্ন রকম ভাবে ঝাঁকাই, ঝাঁকানো হতো আর কি। হ্যাঁ, কারে কথা বললাম, ডানের থেকে আসছে বামের থেকে সবকিছু মিশে একটা কিছু হচ্ছে। জিএলএফএসআর ও তাই, জিএলএফএসআর এ আমরা নর্মাল এলএফএসআর এ একটা ফ্লিপ ফ্লপ একটা বিট, জিএলএফএসআর এ মানে 4টে মিলে 4টে ডি ফ্লিপ ফ্লপ মিলে একটা, না ওখান থেকে মিশে মানে একটা কিউব কিউব করা হয়, একটা কিউব তৈরি হয় 4টে ডি ফ্লিপ ফ্লপ থেকে। হ্যাঁ, কিউবের সাথে কিউব আবার কানেকশন দেওয়া আছে।
সেটার উপর একটা পিএইচডি কত পিএইচডি হচ্ছে, কত কত কিছু হচ্ছে আর কি। ওরা তোমার নিজেরা সেলফ স্টাডির জন্য দিয়ে দিলাম। আপনি স্যার ওই যে আমাদের সেকেন্ড মিড টার্মটার কথা বললেন, তো ওইটা স্যার আমাদের ওইটার সিলেবাসটা যদি স্যার একটু বলে দিতেন। সেটা তোমাদের কাছে শুনতে চাচ্ছি, সেগুলা কি থেকে দেওয়া যায়? একটা হতে পারে শুধু ডিএফটির উপরে নিতে পারি, ডিএফটি আরো আরো আছে ডিএফটি, কিন্তু আপাতত আজকে কোনটা যা পড়ালাম সেটাই মনে করছি, আলাদা কোনটাই হতে পারে, বা আগের গুলো বোধহয় ইসের জন্য ডিএফটি এখন গুরুত্বপূর্ণ, তো আমরা ডিএফটির উপরে একটা টেস্ট নিই আর কি। আজকে পর্যন্ত আপনার ডিএফটি কিন্তু আরো আছে কিন্তু স্যার এখানে আজকে স্যার আজকের ক্লাস আর আগের ক্লাস যতটুকু হয়েছে ততটুকু। একদম ডিএফটি শুরু থেকে অ্যাডহক থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের এই পরের অ্যাসেসমেন্ট এটুকুর উপর আমি হয়তো সিগনেচার বের করতে দিতে পারি, হ্যাঁ, সিগনেচার আমরা ডিজাইন করতে দিতে পারি। স্যার স্যার তারিখটা তাহলে 1 তারিখ হয় পড়ে, 1 তারিখ পড়ে স্যার, 1 অক্টোবর। এই সপ্তাহ পরের সপ্তাহ 1 অক্টোবর তাহলে। সামনের সপ্তাহ পরের সপ্তাহ। 1 অক্টোবর স্যার। এটা কি সামনের সপ্তাহ নিয়ে ভালো হয় না? তোমরা 1 সপ্তাহ টাইম পাইছো, ডিএফটি অলরেডি তোমাদের ফ্রেশ আছে আর কি। 1 অক্টোবর হলে স্যার ওটাই ভালো হয় স্যার, 1 অক্টোবর। 1 অক্টোবরই ভালো হয় স্যার, ওটাই কোন। আচ্ছা ঠিক আছে। না কি বলছো তুমি, সামনের সপ্তাহে কি বলছো? না স্যার 1 অক্টোবর নিলেই ভালো হয় স্যার, 1 তারিখ নিলেই ভালো হবে স্যার। ঠিক আছে, পয়লা অক্টোবর বুঝে রাখবো। স্যার ডিএফটির মধ্যে স্ক্যান টেস্ট, টেস্টেবিলিটি মেজার এগুলোও তো আছে না? শুধু ডিএফটি স্ক্যান টেস্ট হ্যাঁ, এই স্ক্যান তো আছে ভিতরে, স্ক্যান আর আজকের স্ক্যান আর ওই যে তোমার স্যার তাহলে ওই যে আজকে যে স্কোপের যে লেকচারটা দিলেন ওটা লাগবে না, ওটা বাদ তাহলে। ওইটা আমরা ফাইনাল করে ওইটা স্যার কি? ফাইনালের জন্য আচ্ছা আচ্ছা, ফাইনাল সিলেবাস। বিস্ট তো থাকবে স্যার, ডিএফটির সাথে বিস্ট, হ্যাঁ, স্ক্যান টেস্ট। আজকে পর্যন্ত যে পর্যন্ত পড়ালাম ওই 20টা আরো আছে আর কি, 20টা সব কিন্তু 20টার যে বিলবো এগুলো সব 20টার ভিতরে। না আজকের ক্লাস পর্যন্তই দেন স্যার। হ্যাঁ, মানে আমাদের একটু পর আজান দিবে, তো আমি আজকে শেষ করে দিতে পারছি আর কি। জি স্যার। স্যার এই শীটটা স্যার তাহলে দিয়ে দিন স্যার। আমি এখন আচ্ছা স্যার ঠিক আছে। স্যার একটা শীট শুধু পাইছি গত সপ্তাহে, টেস্টেবিলিটি মেজার। না না আরো দেয়া হয়েছে আগে। দেওয়া হয়েছে তো যে লেকচার, ডিএফটি, স্ক্যান টেস্ট, তানভীর ভাই এগুলো। হ্যাঁ হ্যাঁ ওগুলাই। আচ্ছা এলএফএসআর এর ডেটা কম্প্যাক্টেশন এটা তো আজকে স্যার পড়ালেন। আজকে পড়ালাম। এইটা ফাইনালে থাকবে। না 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 আজকে পর্যন্ত এখন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেটা মিড টার্মের সিলেবাস, ডিএফটি থেকে আজকে পর্যন্ত যা যা ঠিক আছে, আমি ওই যে বললাম কি এলএফএসআর এর যে ডেটা কম্প্যাকশন এটা। হ্যাঁ এটাও তো সিলেবাসে থাকতেছে। স্যার তো বললো এটা থাকবে না। স্যার এটা থাকবে এলএফএসআর এর সিগনেচার অ্যানালাইজিং না, আজকে পর্যন্ত যেটা পড়ালাম সেটা থাকবে, আজকে পরে আরো আছে, হ্যাঁ, তো সেইগুলো থাকবে না, সিগনেচার অ্যানালাইজারটা থাকবে। কত মার্কসের হবে স্যার? 20 মার্কের 20 মার্ক। গতবার তো 30 মার্কের পরীক্ষা নিয়েছিলেন। ওর উপরে 20% করবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে।